এই ব্যক্তিটিকে হাসতে দেখে আপনার মনে হবে ইনি একজন সাধারণ সাউথ আফ্রিকান সোলজার, কিন্তু এর হাস্যময় চেহারার পেছনেই লুকিয়ে রয়েছে এক কঠিন নির্দয়তা। যদি আপনি হিটলারের মতো মানুষকেই কেবল নিষ্ঠুর শাসক হিসাবে চিনে থাকেন, তাহলে অবশ্যই আপনি ইডি আমিনকে এখনো জানেননি। এর নির্মম কাহিনীর লিস্ট অনেক বড়, কিন্তু এর সবথেকে জঘন্য কাজ ছিল মানুষের মাংস খাওয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইডি আমিন যাদের হত্যা করত, কখনো কখনো তাদের মাংস কাঁচাই খেয়ে নিত, অথবা লাশেদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর শেষে তাদের সঙ্গে ঘুমিয়ে পড়ত। 70 দশকের দিকে উগান্ডার মৃত্যুর অপর নাম ছিল ইডি আমিন। সে অস্ত্র রাখার জন্য উগান্ডায় বিশাল বিল্ডিং নির্মাণ করে, কিন্তু এখানে কোনো অস্ত্র ছিল না। এখানে রাখা হতো ইডি আমিনের হস্টেজদের, যাদের সে অভিনব কায়দায় টর্চার করত, ইলেকট্রিফাই করে হত্যা করত, আর লাশগুলোকে টুকরো টুকরো করে কুমিরদের খাইয়ে দিত। এটাই হলো সেই বিল্ডিং যেখানে ইডি আমিন তার চতুর্থ প্রেগনেন্ট স্ত্রীকে টেবিলের ওপর রেখে তার হাত কেটে পায়ে সেট করে দেয় আর পা কেটে হাতে সেট করে দেয়। ইডি আমিন এতটা নির্দয় ব্যক্তি হওয়া সত্ত্বেও উগান্ডার মানুষ তাকেই দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করে, আর সেখানের মানুষ এমনকি তাকেই সব থেকে বেশি ভালোবাসত। কিন্তু কেন? বর্বর অত্যাচার করার পরেও কেন সেখানের মানুষ তাকে প্রেসিডেন্ট হিসাবে বাছাই করলো? এই পাগল প্রেসিডেন্টের কাহিনী শুরু হয় 1925 সালে কোবোকো নামের একটি অঞ্চল থেকে। এখানেই কাকুয়া ট্রাইবে জন্মগ্রহণ করে ইডি আমিন। সেই সময় উগান্ডা বাকি তৃতীয় বিশ্বের দেশগুলির মতোই ইংরেজদের শাসনের অধীনে ছিল। বলা হয়ে থাকে আফ্রিকার কাকুয়া উপজাতিরা ছিল খুবই হিংস্র। মাঝে মধ্যেই তারা লড়াই লিপ্ত হয়ে যেত, আর মাঝে মাঝেই তারা প্রাণী কিংবা মানুষদের হত্যা করে রক্ত খেয়ে নিত। এটা ছিল তাদের এক প্রকার রিচুয়াল, আর এই সব দেখেই ইডি আমিন বেড়ে ওঠে। তাই যে কোনো ব্যক্তিকে হত্যা করে তার মাংস খাওয়া ইডি আমিনের কাছে ছিল একটা সাধারণ ব্যাপার। 7 বছর বয়সে তার বাবা মা আলাদা হয়ে যায়। এরপর আমিনের মা তাকে সঙ্গে নিয়ে ব্যাম্বু শহরে চলে আসে। একজন গরিব পরিবারের কাছে শহরে জীবনযাপন করা অনেক কঠিন সাধ্যের। দরিদ্র হওয়ার কারণে তার মা তাকে ঠিকভাবে শিক্ষা দিতে পারেনি। কাজের জন্য তাকে পড়া ছেড়ে দিতে হয়। 21 বছর বয়সে সে ব্রিটিশ মিলিটারিতে জয়েন হয়, আর এখানে সে একজন রাঁধুনি হিসাবে জব করত। সে ইংরেজদের খুশি করার জন্য তাদের নানানভাবে সাহায্য করত। ইংরেজরা মনে করে একজন লোকাল ব্যক্তি যে নিজের দেশের জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর ব্যবহার করছে, নিশ্চয়ই সে তাদের আর্মিতে সোলজারের কাজ খুব ভালোভাবেই করতে পারবে। কিং আফ্রিকান রাইফেলস ছিল ব্রিটিশদেরই একটি আর্মি সংগঠন, যার কাজ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহকে দমন করা। ব্রিটিশরা এই আর্মিতে ইডির ট্রেনিং দেওয়া শুরু করে দেয়। যেহেতু ইডি আমিন একজন 6 ফুট 4 ইঞ্চি হাইটের স্ট্রং মাসলওয়ালা ব্যক্তি ছিল, যার কারণে তাকে বাকি সোলজারদের থেকে পৃথক দেখতে লাগতো। প্লাস ব্রিটিশদের প্রয়োজন ছিল এমন একজন অশিক্ষিত বিশ্বস্ত সোলজার যে সর্বদা ব্রিটিশদের ফেভারে কাজ করবে, আর ইডি আমিন ছিল এমনই একজন ব্যক্তি যিনি ব্রিটিশদের চোখে পারফেক্ট। তাদের সব অর্ডারকেই সে ফলো করত। সে ব্রিটিশদের আন্ডারে সুইমিং, রাগবি, বক্সিং আর মিলিটারি ট্রেনিং নেয়, আর ব্রিটিশদের আফ্রিকাতে প্রভাব বিস্তারের জন্য সাহায্য করে। সে ব্রিটিশদের চোখে এতটাই বিশ্বস্ত হয়ে যায় যে এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখলেই নিজের দেশের বিদ্রোহীদেরই হত্যা করে দিত। যখন ব্রিটিশরা লক্ষ্য করে কিভাবে ইডি আমিন নিজের দেশের মানুষের বিরুদ্ধেই নির্দয়ভাবে অ্যাকশন নিচ্ছে, তারা বেশ অবাক হয়। তারা তাকে সোমালিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে নর্থ কেনিয়া পাঠিয়ে দেয়। 1952 সাল থেকে 1960 সাল পর্যন্ত চলা মাও মাও রিভল্টে ইডি এতটাই নির্দয়ভাবে হত্যা তাণ্ডব চালায় যে সোলজারদের ধরে জীবিতই মাটিতে চাপা দিয়ে দিত, কিংবা এতটাই কঠোরভাবে হত্যা করত যে বিদ্রোহীরা ভয় পেয়ে যেত। তার এই বীরত্ব আর নির্দয়তা দেখে ব্রিটিশরা খুশি হয়, আর তার মিলিটারি র্যাঙ্ক বাড়তে থাকে। 1962 সালে সে ব্রিটিশ আর্মির সেকেন্ড সবথেকে হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার হয়ে যায়। ব্রিটিশ আর্মিতে হাইয়েস্ট পজিশন গেইন করার পর এই পোস্টে একজন আফ্রিকানকে সে বন্ধু হিসাবে পেয়ে যায়, মিল্টন ওবোটে। ইনিও একজন ব্রিটিশ আর্মিতে হাই র্যাঙ্কিং অফিসার ছিলেন। তাদের বন্ধুত্ব এতটাই গাঢ় হয়ে যায় যে তারা দুইজনেই ব্রিটিশারদের চোখে ধুলো দিয়ে সোনা, আইভরি, যা হাতির দাঁত আর অস্ত্রশস্ত্র স্মাগলিং শুরু করে দেয়। ইনফ্যাক্ট এই সময় থেকেই ইডি আমিন তার পাওয়ারকে মিসইউজ করা শুরু করে, আর কোনো উগান্ডার নাগরিকরা যদি তাদের বিরোধিতা করত তাকে হত্যা করে দিত। কিন্তু যখন ব্রিটিশরা জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ এই সময় ব্রিটিশরা দুর্বল হয়ে পড়েছিল, আর উগান্ডা ব্রিটিশ উপনিবেশিকদের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে চলেছিল। সুতরাং ব্রিটিশরা চাইলেও তাদের সাজা দিতে পারত না, আর যদি তাদের দেশের মানুষও তাদের সাজা দিতে চাইতো তাহলে উগান্ডাকে লিড করার জন্য সেই সময় কোনো প্রভাবশালী লিডারও ছিল না। এই কারণে 9 এপ্রিল 1962 সালে উগান্ডা স্বাধীন রাষ্ট্র হওয়ার পর মিল্টন ওবোটে হয়ে যায় উগান্ডার প্রেসিডেন্ট, আর ইডি আমিন হয়ে যায় কমান্ডার অফ অল আর্মেড ফোর্স। নিয়ম অনুযায়ী এখন ইডি ওবোটের নিয়ন্ত্রণে, কিন্তু প্রথমের দিকে তারা দুইজনে বন্ধু ছিল, যারা দুইজনের সেম পজিশনে কাজ করত। সুতরাং ওবোটের নিয়ন্ত্রণে থেকে তার কাজ করতে বিবেকে বাঁধছিল, তাই পজিশন আর পাওয়ার নিয়ে তাদের দুইজনের মধ্যে মতভেদ শুরু হয়ে যায়। এমনকি ইডি ওবোটেকে হত্যা করার জন্য গোপনে একটি স্পেশাল আর্মিও তৈরি করা শুরু করে। কিন্তু যখনই এই খবরটি ওবোটের কানে পৌঁছায়, সঙ্গে সঙ্গে ইডির র্যাঙ্কে ডিমোট করে দেয়। তাকে কমান্ডার ইন চিফ অল আর্মেড ফোর্স থেকে কমান্ডার ইন চিফ অব দ্য আর্মি বানিয়ে দেয়। আর এরপর থেকেই ইডি ওবোটের উপর প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যায়। এখন সে কেবল দুটো জিনিসই চায়, প্রেসিডেন্সির পদ আর ওবোটের মৃত্যু। কিন্তু এই প্রতিশোধটা সে ডাইরেক্টলি নেয়নি। সে নিজের পজিশন গেইন করার জন্য সাধারণ মানুষদের কাছে যেত, তাদের সঙ্গে ড্যান্স করত, তাদের প্রবলেম জানার চেষ্টা করত, আর প্রয়োজনে তাদের সাহায্য করত। আর এভাবেই জনগণ
জনগণের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। জনগণ তাকে ভালোবাসতে শুরু করে। এরপর সেই সময় আসে যা সে বহুদিন ধরে প্রতীক্ষা করছিল, ওবোটেকে পজিশন থেকে সরাবে। আসলে ওবোটের নাম এমনিতেই স্মাগলিং এর কারণে খারাপ ছিল, কিন্তু আমিন জনগণের বিশ্বস্ততা অর্জন করার পর তার নামে অপপ্রচার শুরু করে দেয়। জনগণের চোখে তাকে একজন কারাপ্ট নেতা বানিয়ে দেয়। যখন ওবোটে 25শে জানুয়ারি 1971 সালে সিঙ্গাপুরে কমনওয়েলথ সামিট মিটিংয়ে অ্যাটেন্ড করতে যায়, তখনই আমিন তার বিশ্বস্ত সেনাদের নিয়ে এয়ারপোর্ট, ওবোটের অফিস আর তার ঘরকে ব্লক করে দেয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইডি নিজেকে উগান্ডার প্রেসিডেন্ট বলে ঘোষণাও করে দেয়। এমনিতে আমিনের অপপ্রচারের কারণে ওবোটোকে নিয়ে মানুষের মধ্যে বিরোধী মনোভাব তৈরি হয়েছিল। প্লাস আমিনের ফ্রেন্ডলি আচরণের কারণে জনগণের মধ্যে তার একটি ভালো ইমেজও ছড়িয়ে পড়ে, ফলে জনগণ তাকে প্রেসিডেন্ট হিসাবে গ্রহণও করে নেয়। আর এখান থেকেই শুরু হয় উগান্ডার ইতিহাসের একটি কালো চ্যাপ্টার। প্রেসিডেন্ট হবার পরেই ওবোটের উগান্ডায় প্রবেশ ব্যান করে দেয়, আর পুরো উগান্ডায় নিউজ ছড়িয়ে দেয় যে যদি কেউ ওবোটের সাপোর্টার থাকে আর যদি সরকার জানতে পারে তাহলে তাকে হত্যা করে দেওয়া হবে। এরপর সে একটি সিক্রেট কিলার আর্মি তৈরি করে, যা কেবল ইডি আমিন ছাড়া আর কেউই জানতো না। এদের কাজ ছিল যদি তারা কাউকে সন্দেহ করতে যে ইডি আমিনের বিরোধিতা করছে, তাহলে তাকে গোপনে হত্যা করে দিত। তার কাছে এতটাই পাওয়ার ছিল যে কেবল সন্দেহের কারণে পুরো ট্রাইবকেই হত্যা করে দিত। এমনই দুঃখজনক ঘটনা ঘটেছিল আচলি আর লাঙ্গো ট্রাইবদের সঙ্গে, যাদের নির্দয়ভাবে হত্যা করে দেওয়া হয়। এদের দোষ ছিল কেবল এরা ওবোটের সাপোর্টার। আর এই সব ঘটনার পেছনে একটাই কারণ ছিল, তা হলো ওবোটের এক রাতের স্বপ্ন। I had a dream sent last night from God. He has instructed me to throw out all Asians from the country. Uganda must be for Ugandans only. তাকে নাকি স্বপ্নে গড আদেশ দিয়েছিল যত এশিয়ান আছে দেশ থেকে বের করে দাও, না হলে এরাই আবার ব্রিটিশারদের মতো উগান্ডায় উপনিবেশ করবে। সেই সময় উগান্ডায় প্রায় 60% ইকোনমি ইন্ডিয়ানদের হাতে ছিল, কারণ এশিয়ার মধ্যে বেশিরভাগ ইন্ডিয়ান বিজনেসম্যান আর ট্রেডার উগান্ডায় বাস করত। ইডি আমিন ভয় পেত যেন এরা পরবর্তীতে উগান্ডার জন্য সমস্যা না তৈরি করে, তাই যত বিদেশি ছিল তাদের সবার প্রপার্টিকে সিজ করে দেয় আর উগান্ডা থেকে বিতাড়িত হওয়ার আদেশ দেয়। আর যেসব এশিয়ানরা উগান্ডা ত্যাগ করতে চাইতো না তাদের ধরে ইডি আমিনের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে টর্চার করা হতো। ধীরে ধীরে এই খুন খারাপি গণহত্যার রূপ ধারণ করে, সেটা এশিয়ান হোক বা লোকাল ট্রাইব, সবাইকে ইকুয়ালি টর্চার করা হতো। এদের ঠিকভাবে টর্চার করা হচ্ছে কিনা তা দেখার জন্য ইডি আমিন নিজে গিয়ে এইসব কনসেন্ট্রেশন ক্যাম্পগুলিতে ভিজিট করত। ইডির আর্মিরা এইসব চেম্বারে ভিকটিমদের ধরে নিয়ে আসতো আর ইডি চেম্বারের দরজা বন্ধ করে দিত। এরপর তাদের নানানভাবে টর্চার করা হতো। কখনো কখনো হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বিষাক্ত গ্যাস ছড়ে দেওয়া হতো, আবার কখনো কখনো রুমকে ইলেকট্রিফাইড করে ভিতরে জল ছেড়ে দেওয়া হতো। ভিকটিমরা ভয় আর যন্ত্রণায় আর্তনাদ করতে থাকতো, কিন্তু যতক্ষণ না তারা মারা যেত তার পূর্বে দরজা খোলা হতো না। আর এরা মারা গেলে এদেরকে টুকরো টুকরো করে এদের দেহগুলিকে কুমিরদের ঝাঁকে ফেলে দিত। মাঝে মাঝে ইডি এদের মাংসকে কাঁচাই খেয়ে নিত, আবার মাঝে মাঝে মৃতদেহগুলিকে তার রুমে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলতো, তার সঙ্গে সময় কাটাতো আর শেষে তার সঙ্গে ঘুমিয়ে পড়তো। এই রুমটি ছিল ইডির গোপন রুম, কেউ জানতো না সেখানে ইডি কি করতো। কিন্তু এই রুমের আসল রহস্য প্রকাশ্যে আসে যখন তার পঞ্চম স্ত্রী একদিন চুপি চুপি ওই রুমে প্রবেশ করে। আর সে যা দেখে ভয়ে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে ওই রুমের মধ্যে অনেকগুলি লাশ পড়ে আছে, আর এই লাশগুলির অনেকগুলি অঙ্গ বিচ্ছেদ ছিল, যেমন লিভার, নাক, ঠোঁট, যৌনাঙ্গ। ইডির এই ডার্ক সাইড সম্পর্কে কারোরই কোনো ধারণা ছিল না। সাধারণ মানুষের সামনে সে সবসময় বন্ধুসুলভ আচরণ করত, কিন্তু ধীরে ধীরে তার আসল চেহারা জনগণের সামনে প্রকাশ হওয়া শুরু করে। এমনকি সে একবার একটি ইন্টারভিউতে বলেই ফেলে চিতার মাংসের থেকে মানুষের মাংস বেশি নোনতা। সময়ের সাথে সাথে তার পাগলামো আরও বাড়তে থাকে। সে মনে করত ভয় দেখিয়ে শাসনকে মুষ্টিবদ্ধ করা সম্ভব। আসলে সে হিটলারের সব থেকে বড় সাপোর্টার ছিল। সে নিজেই একবার বলেছিল যদি হিটলার জিউসদের সঙ্গে এমন ট্রিট করতে পারে তাহলে আমি কেন এশিয়ানদের সঙ্গে করতে পারবো না। এই কারণে ইডি মাঝে মাঝে এইসব টর্চার চেম্বারগুলিকে গ্যাস চেম্বারে বদলে দিত। বলা হয়ে থাকে সে এই টর্চার চেম্বারের ভিতর প্রায় 4 লাখ মানুষকে হত্যা করেছিল। 1973 সালে উগান্ডা সোভিয়েত ইউনিয়নের নজরে পড়ে, কারণ এই সময় কেনিয়ায় পশ্চিমী দেশের ইনফ্লুয়েন্স ছিল। তাই কেনিয়ার বিরোধিতা করার জন্য তারা পাশের দেশ তানজানিয়ায় ইনফ্লুয়েন্স জমানো শুরু করে, আর তারা উগান্ডাকে অস্ত্র সাপ্লাই করতে থাকে। আর ইডি আমিন অস্ত্র পেয়ে ক্ষমতাকে বিস্তার করার জন্য তানজানিয়ায় অ্যাটাক করে দেয়, কিন্তু সে হেরে যায়। পরাজিত হওয়ার পর সে সোজা লিবিয়ায় পালিয়ে যায় আর সেখান থেকে সৌদি আরবে চলে আসে। অবশেষে 16 মে 2003 সালে অর্গান ফেলিয়ারের কারণে সৌদি আরবেই তার মৃত্যু হয়। আর এভাবেই পৃথিবী থেকে এমন একজন ব্যক্তির বিনাশ ঘটে যার কাছে মানুষের মাংস খাওয়া একটি সাধারণ ব্যাপার ছিল।